মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বিশেষ সভায় অংশগ্রহণ করেছিলেন। এই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি। গত 7 মার্চ 2025 তারিখে জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সৌদি আরব, ইরান, কুয়েত, মিশর, পাকিস্তান, তুরস্ক সহ প্রায় 29টির মতো সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীগণ এবং অন্যান্য সদস্য দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত সভায় মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ওআইসি কর্তৃক আয়োজিত জরুরি বিশেষ এই সভায় গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত 4 ফেব্রুয়ারি 2025 প্রস্তাবিত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। ওআইসি সদস্য দেশগুলোর নেতৃবৃন্দ মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন এবং নিন্দা জানান এবং 1967 সালের পূর্ববর্তী সীমান্ত অনুসরণ করে দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। সম্মেলনে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর পরিচালিত পদ্ধতিগত নিপীড়ন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের ন্যায্য দাবির পক্ষে এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি গাজায় চলমান ধ্বংসযজ্ঞ বন্ধ করে সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি সফল গাজা পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য 6টি প্রস্তাবনা উত্থাপন করেন। তিনি তার প্রস্তাবনায় গাজার পুনর্গঠন তদারকি ও দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে বিশেষজ্ঞ দল গঠনের আহ্বান জানান। পাশাপাশি গাজা, রাফা এবং পশ্চিম তীরে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি করেন। এছাড়া তিনি তার প্রস্তাবনায় ইসরায়েলের সামরিক বাহিনীকে গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহারের বাধ্যবাধকতা আরোপ করা এবং বাস্তুচ্যুতদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক নিশ্চয়তার ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেন। তিনি আন্তর্জাতিক বিচার আদালতের আদেশের প্রতি সমর্থন জানিয়ে অপরাধের জন্য দায়ী ইসরায়েলিদের বিচারের আওতায় আনারও জোর দাবি জানান। সর্বশেষে ওআইসি পরবর্তী 10 বছরের কর্মপরিকল্পনা কাঠামোর অধীনে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অমুসলিম ও ওআইসি বহির্ভূত আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কৌশলগতভাবে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্ব দেন। উক্ত সভায় অংশগ্রহণের পাশাপাশি মাননীয় উপদেষ্টা কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। কুয়েতে আরও দক্ষ শ্রমিক প্রেরণ ও বাংলাদেশের এনার্জি খাতে বিনিয়োগ এবং পাকিস্তানের সাথে সরাসরি বিমান চালনা, সাফটার অধীনে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশের বিষয়সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনা করেন। পাশাপাশি মাননীয় উপদেষ্টা সৌদি আরবের প্রিন্স খালিদ আল সৌদের সাথেও বৈঠক করেন। উক্ত বৈঠকে সৌদি আরব থেকে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয়। সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনারের বাংলাদেশ সফর। সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনার মিস হাদসা লাহবিব গত 1 থেকে 3 মার্চ 2025 তারিখে বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মাননীয় প্রধান উপদেষ্টা মিয়ানমার হতে জোরপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে সাময়িকভাবে আশ্রিত রোহিঙ্গাদের কারণে সৃষ্ট সংকটের বিষয়টি তুলে ধরেন এবং দ্রুততম সময়ে তাদেরকে মিয়ানমারে প্রত্যাবাসনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি, নবায়নযোগ্য শক্তি, দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কামনা করেন। কমিশনার লাহবিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় বাংলাদেশি নাগরিকদের জন্য 68 মিলিয়ন ইউরোর একটি সহায়তা প্যাকেজও ঘোষণা করেন। ইউরোপীয় কমিশনার লাহবিব মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথেও বৈঠক করেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এর দরুন সৃষ্ট আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। কমিশনার লাহবিব রোহিঙ্গাদের আশ্রয় প্রদানে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং এই সংকট সমাধান ও মিয়ানমারের উপরে চাপ সৃষ্টির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গা সংকটকে উপজীব্য করে
এবছর অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন সংক্রান্ত বাংলাদেশের উদ্যোগেরও প্রশংসা করেন। এছাড়া উভয় পক্ষ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। এ সময় মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নকে কারিগরি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান। মিস লাহবিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভের সাথেও সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ সময়ে তিনি চলমান রোহিঙ্গা সংকট এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ নানা দিক নিয়ে আলোচনা করেন। সফরের অংশ হিসাবে ইউরোপীয় কমিশনার গত 1 থেকে 2 মার্চ 2025 তারিখে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি বাংলাদেশ সফর করেছেন সম্প্রতি। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত মিস জুলি বিশপ গত 22 থেকে 25 ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টা মাননীয় হাই রিপ্রেজেন্টেটিভের সাথে সাক্ষাৎ করেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এই বছরের শেষের দিকে আয়োজিতব্য রোহিঙ্গা সংকট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মিস বিশপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রধান উপদেষ্টা তার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মিস বিশপ বাংলাদেশ সরকারকে অবহিত করেন যে জাতিসংঘের মহাসচিব মার্চের মাঝামাঝি সময় বাংলাদেশ সফর করবেন, যেটা আজকে থেকে শুরু হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জনাব ফিলিপো গ্র্যান্ডির নেতৃত্বে ইউএনএইচসিআর এর একটি প্রতিনিধি দল 26 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ 2025 পর্যন্ত বাংলাদেশ সফর করেছে। সফরকালে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার মাননীয় হাই রিপ্রেজেন্টেটিভের সাথে বৈঠক করেন এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। জনাব ফিলিপো গ্র্যান্ডির সফরে রোহিঙ্গা সংকট বিষয়ক চ্যালেঞ্জসমূহ এবং এর সমাধানে বাংলাদেশের সাথে জাতিসংঘের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় মার্কিন পররাষ্ট্র নীতির নতুন দিক নির্দেশনা নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষিতে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তার প্রসঙ্গটি উঠে আসে। বিশ্বের অনেক স্থানেই ইউএনএইচসিআর তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে জানিয়ে শরণার্থী বিষয়ক হাইকমিশনার উদ্বেগ প্রকাশ করেন যে বর্ণিত বাস্তবতায় আন্তর্জাতিক সহায়তার পরিমাণ ক্রমশ সীমিত হয়ে আসতে পারে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে এই বছরের শেষের দিকে আয়োজিতব্য রোহিঙ্গা সংকট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে সংকট নিরসনে কার্যকরী সমাধান আবিষ্কার করা এবং একই সাথে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় নতুন দাতাদের একত্রিত করা সম্ভবপর হবে। আপনারা জানেন যে গত 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশের নাগরিকদের সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিএসএফ মহাপরিচালকের প্রতি জোর আহ্বান জানানো হয়। বৈঠকে যে সকল বিষয়ে মতৈক্য হয়েছে এগুলোর মধ্যে রয়েছে সীমান্তের মধ্যে 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে যৌথ পরিদর্শন ও যৌথ আলোচনার ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক নির্মাণ, বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন, বিশেষ করে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন গবাদি পশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, স্বর্ণ, অস্ত্র, জাল মুদ্রার নোট প্রভৃতি চোরাচালান রোধ এবং এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য আদান প্রদান, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে উভয় দেশের নাগরিক ও বাহিনীর সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ফলে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে উভয় বাহিনীর নজরদারি বৃদ্ধি, মানব পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ইত্যাদি। গত 6 থেকে 7 মার্চ 2025 তারিখে কলকাতায় বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। 6 তারিখে ফারাক্কায় গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি সম্পর্কিত যৌথ কমিটির 86তম সভাটি অনুষ্ঠিত হয় এবং 7 তারিখে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এটি দুদেশের মধ্যকার নিয়মিত বৈঠক।
গত বছর নভেম্বরে ফারাক্কায় গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি সম্পর্কিত যৌথ কমিটির 85তম সভা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবছর তা কলকাতায় অনুষ্ঠিত হয়। এ বৈঠকে গঙ্গার পানি বন্টনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে কারিগরি পর্যায়ে সভায় দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত নদী বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এবারও তাই হয়েছে। 1996 সালে গঙ্গা চুক্তি বাস্তবায়নের পর থেকেই প্রতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত বাংলাদেশের 4 সদস্যের দল এবং ভারতের 4 সদস্যের দলের উপস্থিতিতে প্রতিদিন 4 বার গঙ্গার পানি মাপা হয় এবং চুক্তি অনুযায়ী যার যতটুকু পানি পাওয়ার কথা তা ভাগ করে নেওয়া হয়। আর এই বিষয়গুলো ঠিকভাবে হচ্ছে কিনা তা পর্যালোচনা করতে দিল্লি ও ঢাকা থেকে উচ্চ পর্যায়ের কমিটি যায় এবং চুক্তি ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা বা আমরা যতটুকু পানি পাওয়ার কথা তা পাচ্ছি কিনা সেই বিষয়গুলোই তখন পরীক্ষা করা হয়। কারিগরি দলের পর্যবেক্ষণ অনুযায়ী পানির ভাগাভাগি গাইডলাইন অনুযায়ী ঠিকভাবেই হচ্ছে। তবে চুক্তি বাস্তবায়ন সঠিকভাবে হলেও এবার গঙ্গার পানির প্রবাহ কম, সেই বিষয়ে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে এবং এ ব্যাপারে ভারতকে যথাযথ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। আমাদের কাছে একটি তথ্য জানতে চাওয়া হয়েছিল, ভেনেজুয়েলার বন্দরে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ আটক আছে এবং তার ক্যাপ্টেন পুলিশের হেফাজতে আছে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা গ্রহণ করেছে তা জানতে চাওয়া হয়েছিল। এটি আপনাদেরকে জানাচ্ছি এখন। বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা প্রেস্টিজ গত 29 জানুয়ারি 2025 তারিখে ভেনেজুয়েলার বন্দর ত্যাগের অব্যবহিত পূর্বে জাহাজের মালামাল লোডিংয়ের স্থানীয় নিয়ম মোতাবেক মাদক বিরোধী অনুসন্ধান প্রোটোকল অনুযায়ী জাহাজের নিমজ্জিত অংশ পরিদর্শনকালে ভেনেজুয়েলার নাগরিক একজন ডুবুরি প্রাণ হারান এবং অপর একজন ডুবুরি আহত হন। এ ঘটনায় ভেনেজুয়েলা কর্তৃপক্ষ কর্তৃক আইনি কার্যক্রম শুরু করা হয় এবং জাহাজটি স্থানীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নাবিক ও মালামাল সহ আটক করা হয়। জাহাজের ক্যাপ্টেন মাস্টার মাহবুবুর রহমানকে গত 30 জানুয়ারি 2015 তারিখে স্থানীয় পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং 2টি মামলা রুজু করা হয়। এর প্রেক্ষিতে সম্ভাব্য সকল আইনি অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে এবং ক্যাপ্টেনের আশু মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিলিয়াতে বাংলাদেশ দূতাবাস, যা ভেনেজুয়েলার জন্য সমবর্তী দায়িত্বপ্রাপ্ত, তার সাহায্যে ব্রাজিলিয়াতে অবস্থিত ভেনেজুয়েলার দূতাবাসের মাধ্যমে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এছাড়া বাংলাদেশের সংশ্লিষ্ট সকল সরকারি মন্ত্রণালয় ও দপ্তর সহ জাহাজের স্বত্বাধিকারী এবং এর ক্যাপ্টেনের সাথে অব্যাহতভাবে যোগাযোগ রাখা, জাহাজ ও এর ক্যাপ্টেনের মুক্তির লক্ষ্যে সংশ্লিষ্টদের পরামর্শ গ্রহণ এবং এ বিষয়ে সমন্বয় চলমান রেখেছে। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সোসাইটি সহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে এবং মন্ত্রণালয় এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়াধীন এবং জাহাজের ক্যাপ্টেন বর্তমানে পুলিশ হেফাজতে মামলার আওতাধীন, সেহেতু ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানোর জন্য ক্যাপ্টেনের মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের উদ্দেশ্যে আইনি যুক্তি সহ চলমান মামলার ইংরেজিতে প্রস্তুতকৃত একটি আইনি সারসংক্ষেপ কেস ব্রিফ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণের জন্য গত 5 মার্চ 2025 তারিখে নৌ পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এছাড়া পুলিশ কেসের অগ্রগতির বিষয়ে সার্বিক তথ্য জানতে চেয়ে ভেনেজুয়েলা সরকারকে গত 11 মার্চ 2025 তারিখে পুনরায় একটি কূটনৈতিক পত্র প্রদান করা হয়েছে। আপনাদেরকে এই কয়টি বিষয় আজকে জানানোর ছিল। অন্য কোনো বিষয় থাকলে প্রশ্ন করতে পারেন। এদিক থেকে আমি আপনি বলছিলেন যে রোহিঙ্গা প্রত্যাবর্তন ডিপার্টেশনের বিষয়ে গভর্নমেন্টের যে প্রচেষ্টা সেটা অব্যাহত আছে। তো গভর্নমেন্টের এই মুহূর্তে কি কি প্রচেষ্টা সক্রিয় আছে এবং কোনো প্রোগ্রেস থাকলে যদি শেয়ার করেন। এক্ষেত্রে ইউএন এর কোনো এনগেজমেন্ট আছে কিনা, না থাকলে বাংলাদেশ গভর্নমেন্টের কোনো চিন্তা করছে? আপনি দেখবেন আজকে আমি ব্রিফিংয়ে যতগুলা আইটেম নিয়ে কথা বলেছি তার অনেকগুলোই রোহিঙ্গা সংক্রান্ত
এখান থেকে আপনারা বুঝতে পারেন যে রোহিঙ্গা সমস্যাকে বাংলাদেশ সরকার কতখানি প্রাধান্য দিয়ে এবং অগ্রাধিকার দিয়ে দেখছে। আমরা সব অ্যাঙ্গেল এক্সপ্লোর করছি। ফলাফল খুব সহসা আমরা দেখব, এটা তো অনেকদিন ধরেই আমরা চেষ্টা করছি। তবে আমরা আশা করছি এখন যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এর মাধ্যমে ভালো কোনো কিছু বের হয়ে আসবে। ইউএনের বিভিন্ন সংস্থার সাথে বাংলাদেশ সরকার সম্পৃক্ত আছে এই বিষয়টি নিয়ে, সুতরাং ভূমিকা আছে এটা বলাটাই যৌক্তিক হবে। প্রত্যাবর্তনের বিষয়ে ইউএনের সাথে বাংলাদেশ সরকার আলোচনা অব্যাহত রেখেছে, কিন্তু আপনারা জানেন যে ইউএনের একটা স্ট্যান্ড পয়েন্ট আছে যে এটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট হতে হবে। তো এই বিষয়টা আমরা সবাই জানি। মাননীয় মহাপরিচালক, আচ্ছা, আমার ছোট্ট প্রশ্ন হচ্ছে গিয়ে যে আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের কোন পক্ষের কোন যোগাযোগ হয়েছে কিনা, স্থাপন হয়েছে কিনা, হলে কোন পর্যায়ে হয়েছে এবং কি আলোচনা হয়েছে? আর দ্বিতীয়ত প্রশ্নটি হচ্ছে গিয়ে যে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা বাংলাদেশকে হচ্ছে গিয়ে এই রাখাইনে পাঠানোর জন্য করিডোর দিতে বলেছে, আমরা সেই করিডোর দিচ্ছি কিনা? আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার কাছে নেই, এটা আমি পরে তো হয়তো দিতে পারবো। আর প্রথম প্রশ্নের ব্যাপারে বিভিন্ন সময়ে সরকারের উচ্চপদস্থ নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন। এই ব্যাপারে আমার নতুন করে বক্তব্য দেওয়ার কিছু নাই। এটার সাথে একটা সাপ্লিমেন্টারি, কালকে দেখলাম যে আমাদের ফরেন অ্যাডভাইজার মহোদয় উনি বলেছেন যে হিউম্যানিটেরিয়ান যে ড্রাইভ টু রাখাইন, ওখানে বাংলাদেশ পার্টিসিপেট করার জন্য কনসিডার করছে। এই ব্যাপারটা যদি একটু ডিটেইল করতেন। এই বিষয়টা আমার জানা নাই। পুরনো একটা প্রশ্ন আবার করি যে ভারতে অবস্থানকারী আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তার ব্যাপারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ভারতে অবস্থান করে শেখ হাসিনার তৎপরতা বিপজ্জনক। তো এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কি, এবং আপনারা যে নোট বারবার পাঠিয়েছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়ার জন্য, তার কোনো অগ্রগতি আছে কি, এবং এই অগ্রগতি যদি না থাকে পরবর্তী কার্যক্রম কি হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এইটা যদি আপনি বলেন। ধন্যবাদ। আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তর, মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আমাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকে না। দ্বিতীয় প্রশ্ন, নোট ভার্বালের কোনো অগ্রগতি আছে কিনা, এটাও মাননীয় প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক একটি ইন্টারভিউতে উত্তর দিয়েছেন। তারপরে আমরা বলছি যে এইটার আমরা ভারতের কাছ থেকে কোনো উত্তর পাইনি। পরবর্তী কার্যক্রম কি হবে এই বিষয়েও মাননীয় প্রধান উপদেষ্টা একটা দিক নির্দেশনা দিয়েছেন পাবলিকলি। মিশু ভাইয়ের প্রশ্নের সাথে সম্পূরক একটা প্রশ্ন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বিশেষ সহকারী রোহিঙ্গা বিষয়, উনি বলছেন একটা প্রোগ্রামে যে আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের যোগাযোগ আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা দেশের সন্ত্রাসী সংগঠনের সাথে একটা স্টেট যোগাযোগ করতে পারে কিনা, বা এটা প্রকাশ্যে বলাটা কতটা যুক্তিসঙ্গত? প্রশ্ন হচ্ছে, আপনি যে বললেন যে সীমান্ত হত্যার বিষয়ে অধিকারের একটা পরিসংখ্যান আছে, গত 16 বছরে 588 জন নাগরিককে হত্যা করা হয়েছে এবং 773 জন গুরুতর ইনজুরি হয়েছে। এখন আপনারা শুধু আশাবাদ ব্যক্ত করতেছেন যে সীমান্ত হত্যা কমিয়ে আনার চেষ্টা করছে, এর মধ্যে তো বাংলাদেশের অসংখ্য নাগরিক মারা যাচ্ছে। এটার আসলেই কোনো ব্যবস্থা নেবেন কিনা বন্ধ করার জন্য? ধন্যবাদ। প্রথম অংশের উত্তর, আপনি যেটা বলেছেন আমি সেটা সম্পর্কে জানি না, আমি দেখি নাই, এই কারণে আমি এটার ব্যাপারে মন্তব্য করতে পারবো না। দ্বিতীয় বিষয়, নিহতের সংক্রান্ত যে তথ্য আপনি আমাকে দিলেন আমরা এটা সম্পর্কে অবগত আছি, এবং এই ব্রিফিং এর সময় আমি বলেছি যে বাংলাদেশ ভারত বিডিআর বিজিবি বিএসএফ এর যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক ছিল সেখানে এই বিষয়টা আলোচনা করা হয়েছে, এবং সাম্প্রতিক যতগুলা এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ কূটনৈতিক পত্রের মাধ্যমে জোরালোভাবে প্রতিবাদ করেছে।
তা আমরা প্রতিবাদ করছি, আমরা আলোচনা করছি, আমরা সব রকমেরই ব্যবস্থা আমাদের হাতে যা আছে সেই জিনিসগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি যাতে এই ধরনের হত্যার ঘটনা না ঘটে। হ্যালো, আমার প্রশ্ন আছে ফারাক্কা নিয়ে। হ্যাঁ, যেমনটা বলছিলেন যে প্রতি বছরই হচ্ছে যে ফারাক্কায় দেখা যাচ্ছে যে চারজন করে হচ্ছে পানি বন্টনটা করা হয়। অর্থাৎ আমরা এর আগে যেটা শুনেছিলাম বা আমরা আমাদের মধ্যে থেকে ক্ষোভ ছিল যে ফারাক্কার হচ্ছে যথাযথ ন্যায্য হিসা বাংলাদেশ পাচ্ছে না পানি। তো এবার যেহেতু তারা দেখেছে যে পানি বন্টন সম্পূর্ণভাবে ঠিক আছে কিন্তু নদীর ফ্লোটা কম, তো সেক্ষেত্রে কি বলবো যে আমরা সন্তুষ্ট, পানি বন্টন আগে ঠিক মতো ছিল বা পানি বন্টন কি ঠিক মতো হচ্ছে, এই বিষয়টা আগের কথা আমি বলতে পারবো না। বর্তমান যে সাম্প্রতিক যে মিটিং হয়েছে সেই মিটিং এর ফলাফল তো আপনারা শুনেছেন যে পানি ভাগাভাগি ঠিকঠাক মতো হচ্ছে। এখন কোনো নদীতে যদি পানির ফ্লো কম থাকে তাহলে সেক্ষেত্রে মডাস অপারেন্ডি কি হবে সেটা টেকনিক্যাল কমিটি ডিসাইড করবে। এই ব্যাপারে আমার মন্তব্য করার সুযোগ নাই। কমিটি তাই বলেছে। আমি হাসান বলছিলাম রাজনীতি থেকে একটা বিষয় হচ্ছিলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাস্ট যে ব্রিফিংটা, ওখানে তারা বললো যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে তারা সংখ্যালঘু নির্যাতনের বন্ধ করে বাংলাদেশে। তারা একটি স্বীকৃতি দিল, বললো যে আগস্ট থেকে আমাদের এখানে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত প্রায় 2374 পর্যন্ত 2374টি সংখ্যালঘু নির্যাতন ঘটনা হয়েছে। আবার এটাও বললো যে আমাদের এখানে পুলিশ মাত্র 1250টার মতো ঘটনা কেস ফাইল করতে পারে। তো ওদের এই বিষয় সঙ্গে আসলে আমাদের পড়াশোনার উপর কোনো বক্তব্য আছে? গত 7ই মার্চ 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন সেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইন শৃঙ্খলা, সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এই বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ধরনের মন্তব্য অযাচিত এবং অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন। বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ধন্যবাদ। পরিমল পারবা মিনিস্টার থেকে। আজকে ব্রিফিং এর বড় অংশ জুড়ে রোহিঙ্গা ছিল। এই ক্ষেত্রে আমি একটা ক্লিয়ার বিষয় জানতে চাই, যেটা হলো যে আপনার আরাকানে তো একটা ক্রাইসিস চলছে এবং সেখান থেকে আসলে এখন আরো রোহিঙ্গা আসছে এখানে এবং একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হয়েছে, যেটার অবনতি হয়েছে। সেখানে আসলে রিপ্যাট্রিয়েশন এটা তো আরো সুদূর পড়া হতো একটা বিষয়। এবং অন্যদিকে আমেরিকা ফান্ড কাট করার ফলে মান্থলি যে ফুড রেশন সেটা $12.5 থেকে $6 করা হয়েছে। এই প্রেক্ষাপটে আসলে আমরা কি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কি প্রস্তাবনা তুলে ধরা হবে? জাতিসংঘের মহাসচিব আসছেন, এরপরে ফিলিপো গ্রান্ডি ছিলেন, ইউরোপিয়ান কমিশনের বড় কর্মকর্তা ছিলেন। সো লট অফ থিংস আর হ্যাপেনিং। আমরা আগামী কয়েক মাস পরে একটা হাই কি বলে যে বড় ধরনের মিটিং করব ইউএন। তো আমাদের প্রস্তাবনা আসলে কি হবে? আমরা হিউম্যানিটেরিয়ান করিডোর দেবো কিনা, বা আমরা কি প্রক্রিয়ায় আসলে ফেরত পাঠাবো, কবে পাঠাবো? মানে আমাদের তো একটা বক্তব্য আছে, আমরা সেটা কিন্তু পাচ্ছি না আপনার বক্তব্য থেকে। থ্যাংক ইউ। আমার বক্তব্য থেকে এটা আশা করাটাও ঠিক হবে না, কারণ আমি সাবস্ট্যান্টিভ ইস্যুস ডিল করি না। আমি একটা ধারণা আপনাদেরকে দিতে পারি এবং যখন আমার কাছে এগুলোর তথ্য আসবে তখন তার ভিত্তিতে আমি আপনাদেরকে ধারণা দিতে পারি। বাট লেটস হোপ আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আমরা একটা দিক নির্দেশনা দেখতে পাবো। এইসব আলোচনার ভিত্তিতে কোন দিকে এই ইস্যুটা যাচ্ছে সেটা আমাদের সামনে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আরো পরিষ্কারভাবে উঠে আসবে। তখন আপনার এই প্রশ্নের উত্তর আর একটু ভালোভাবে দেওয়া যাবে হয়তো, আশা করি।
আমার কাছে আমার প্রথম অনেকক্ষণ ধরে মাননীয় প্রধানমন্ত্রী দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন আমরা জানতে পেরেছি, নিশ্চয়ই আপনারা বিস্তারিত জানাবেন, কিন্তু তার আগে যদি বিস্তারিত জানানোর আগে যদি কিছু আভাস দেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গঙ্গার পানি বন্টন নিয়ে যা বললেন সেটা আমরা ইতিমধ্যেই দেখেছি, কমিটির রিপোর্ট আমরা পড়েছি, পানি ভাগাভাগিতে কোনো সমস্যা নেই, এটা কমিটির এই রিপোর্ট দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে 26-এর মধ্যে যে চুক্তিটা করার কথা, রিনিউ করার কথা, সেটা কি এই গভর্নমেন্টের সময় 26-এর মধ্যে হচ্ছে কিনা? আর একটা ছোট প্রশ্ন, যদিও বেশি প্রশ্ন করছে কিন্তু আমি নোট ডাউন করতে না পেরেছি। এর আগে মাননীয় উপদেষ্টাকেও একই প্রশ্ন করেছিলাম যে বিভিন্ন দূতাবাস তাদের দূতাবাস থেকে ভিসা দেওয়ার সংখ্যা অনেক বেশি কমে গেছে। এখন ভারত তো বন্ধই করে রেখেছে এখন পর্যন্ত, অন্যান্য যে সমস্ত দেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এইসব দেশগুলো এখন খুব কড়াকড়ি ভিসা দেওয়ার ক্ষেত্রে। এই সমস্যার সমাধান কবে নাগাদ হচ্ছে? পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়গুলো উদ্যোগ নিচ্ছে কিনা? আচ্ছা, একটা করে বলি। গঙ্গা পানি চুক্তি বিষয়ে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা আপনার প্রশ্নের উত্তর আগে যেটা দিয়েছেন, আমার উত্তর সেটাই থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের আগে একটি কার্টেন রেজার হবে, সেটার মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। বাট এখন আমার কাছে যে তথ্য আছে সে অনুযায়ী আমি কিছুটা ধারণা দিতে পারি যে 26 তারিখ বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার চীনের উদ্দেশ্যে যাত্রা করার কথা, এবং 27শে মার্চ তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী প্লেনারিতে অংশ নেবেন বলে আমরা জেনেছি। বিকেলে চীনের স্টেট কাউন্সিলরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে, এবং এর পরের দিন চীনের প্রেসিডেন্টের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। আর 29শে মার্চ সকালে পেকিং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে। সেই দিন রাতেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আপাতত একটুক তথ্যই আমার কাছে আছে। আর আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন দূতাবাস ভিসার পরিমাণ কমিয়ে দিয়েছে, এখন জেনারেল উত্তর দেওয়া তো খুব ডিফিকাল্ট হবে। আপনি যেমন থাইল্যান্ডের কথা বললেন, যখন একটা জায়গা থেকে ভিসা প্রার্থীদের প্রেশার আরেকটা জায়গায় শিফটেড হয়, তখন তার যে এক্সিস্টিং রিসোর্স আছে, যে সেট আপ আছে, লজিস্টিক্যাল সেট আপ, ওইটার মধ্যে দিয়ে হয়তো বাড়তি প্রেশারটা সামলানো একটু কষ্টকর হয়। এরকম বিভিন্ন জায়গার ক্ষেত্রে হয়তো বিভিন্ন রকমের ইস্যু আছে, এটা জেনারেল উত্তর দেওয়া কঠিন হবে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল দেশের দূতাবাসের সাথে আলোচনা অব্যাহত রেখেছে যাতে এই ভিসার প্রক্রিয়া, ভিসা প্রার্থী যারা আছে তাদের জন্য কষ্ট যেন কম হয়, তারা যাতে সহজে ভিসা পায়, সেই আলোচনা সবসময় বহাল রাখছে। ভারতের সাথে বাংলাদেশের অসংখ্য যাওয়া আসা হয়, কিন্তু ভিসা বন্ধ থাকায় অনেকে চিকিৎসা করতে পারছে না, শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও যেতে পারছে না। এই বিষয়ে একটু বিশেষ গুরুত্বের দাবি রাখে আপনাদের বক্তব্য। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এটা নিয়ে উত্তর দিয়েছেন, নতুন করে কোনো বক্তব্য নাই। আপনারা জানেন যে এখানে মানে কি হচ্ছে। একদম পিছনে আমার প্রশ্ন জাতিসংঘের যে মহাসচিব আজকে সফরে আসছেন সেটা নিয়ে। তো প্রশ্নটি হচ্ছে যে উনি কি শুধু মানে আমাদের পক্ষ থেকে শুধু রোহিঙ্গা বিষয়ে আলোচনা হবে, বা উনি শুধু রোহিঙ্গা ইস্যু নিয়ে আসছেন, নাকি আমাদের দেশের সাম্প্রতিক যে অবস্থা সে সমস্ত বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেগুলো যে তথ্যগুলো এসছে সেগুলো নিয়ে, অথবা সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা চাওয়া বা এবং বিচারে সহায়তা চাই, এই বিষয়গুলো আলোচনা হবে কিনা? আমরা যা ধারণা পেয়েছি সফরের একটা লার্জ কম্পোনেন্ট হচ্ছে রোহিঙ্গা ইস্যু, কিন্তু অন্যান্য ইস্যু থাকবে কিনা এই ব্যাপারে আমার কাছে তথ্য নাই। মহাপরিচালক মহোদয়, Someone else. এই ছোট্ট একটা, সেটা হচ্ছে যে এই ক্রমাগত ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচারটি আসলে চলে আসছে দীর্ঘদিন ধরে আমরা এখনো দেখছি। তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রতিনিধি বিভাগ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, পদক্ষেপ নিয়ে থাকলে সেগুলো কি নিয়েছে, এগুলো রোধে? দেখুন, ভারতীয় অপপ্রচার যা আমরা দেখছি সেগুলো বেশিরভাগই হচ্ছে
বেসরকারি লেভেলে বিভিন্ন মিডিয়া হাউস তাদের নিজেদের মতো করে এই অপপ্রচারগুলো চালাচ্ছে। এই ধরনের অপপ্রচারের সঠিকভাবে মোকাবেলা করা খুব একটা সহজ ব্যাপার না, কিন্তু এই বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনার মধ্যে আছে এবং কিভাবে সবচেয়ে ভালোভাবে রেসপন্ড করা যায় সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতই আলোচনা করছে। একটুকু আপনাকে আমি নিশ্চয়তা দিতে পারি। আজকের মতো যথেষ্ট হয়েছে বলে ধন্যবাদ সবাইকে।